নাম বাদ পড়ে গেলে পরে নাম তুলতে গেলে আরো বেশি কড়া তদন্ত হবে, স্ক্রুটিনি হবে এবং সেগুলো তারা উতরে যেতে পারবেন না। তাদের নোটিশ পাবে, নো ম্যাপিং যাদের বলছেন, এই নোটিশ যারা পাবে এর আমার ধারণা ৯০-৯৫ ভাগ লোকই হচ্ছে মতুয়া এবং উদ্বাস্তু মানুষ। এইটা তাদের একটা পরিকল্পিত প্ল্যান। এবং তারা হিন্দু হিন্দু বললেও আপনারা জানেন যে বিজেপি RSS এর হিন্দু মানে এই তফসিলিরা, তারা তাদের হিসেবে হিন্দুর মধ্যে পড়ে না। তফসিলি আজকের তফসিলি কারা? আজকের তফসিলি হচ্ছে আগেকার দিনের অস্পৃশ্যরা, আগেকার দিনের আনটাচেবল যারা, তারা তো কোনোদিন হিন্দু ফোল্ডের মধ্যে নেই। অংশটাই মতুয়া, সে অংশটাই নমশূদ্র। ফলে আজকে তাদের জন্য বিজেপি ওই হিন্দু হিন্দু যা বলছে তাদের জন্য কোনো দরদ আছে তা নয়, ওরা দল ভারী করার জন্য করেছিল, কিন্তু তাদের ভালোবেসে নয়। আজও তাই, এরা মুসলমানদের কথা বলেছে করার সময়, কিন্তু ওটা ছিল বাহানা। কারণ তারা ভালো করে জানে যে পশ্চিমবঙ্গের মুসলমানরা এখানকারই মানুষ, তারা কোনো রকমে এর মধ্যে আটকাবে না। আর বলছেন বাংলাদেশ থেকে মুসলমানরা এসেছেন, বাংলাদেশ থেকে মুসলমানরা যারা আসেন সেটা আপনি দেখছেন হাকিমপুরতে তারা চলে যাচ্ছে এবং তারা বলছেন আমরা এখানে থাকতে চাই না, তারা নাগরিকত্ব চান না, কাজের খোঁজে গরিব মানুষ ভারতে এসেছেন যেমন বাংলাদেশ থেকে, পৃথিবীর সব জায়গায় এরকম যান, বেঁচে থাকার জন্য যান। এইগুলো সংখ্যাও যা আছে এইগুলো কোনো হিসাবে আসে না, হয়তো ২,০০০, ৩,০০০, ৪,০০০, ম্যাক্সিমাম ৫,০০০ লোক হতে পারে। তাদের মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার বা ডাবল এন্ট্রি আছে এরকম যে ভোটার বাদ গেছে সেগুলো তো নিয়ে কোনো কথা নেই। কিন্তু দেখবেন আদার্স এর মধ্যে অনেক অনুপস্থিত ভোটার আছে। এই অনুপস্থিত ভোটার কিন্তু এর মধ্যে বাংলাদেশের লোকজন আছেন। বাংলাদেশে মানে বাংলাদেশের উদ্বাস্তুদের আত্মীয় স্বজন, এরকম একটা বড় অংশ আছে। দেখলাম কিছু লোকের নাম বাদ গেছে, সংখ্যায় খুব বেশি না হলেও তারা এখানে চলে এসছেন ৫-১০ বছর আগে তারা এসেছেন, পাসপোর্টে ফিরে যাননি। এরকম কিছু লোকের নাম কিন্তু এই FRRO থেকে রিপোর্ট করার জন্য সেই নামগুলো বাদ গেছে। এরা সবাই কিন্তু উদ্বাস্তু এবং মতুয়া ঘরের লোকজন। তা এগুলো তো আছেই, কিন্তু এর থেকে বড় কথা হলো এই যাদের নোটিশ পাবে, নো ম্যাপিং যাদের বলছেন, এই নোটিশ যারা পাবে এর আমার ধারণা ৯০-৯৫ ভাগ লোকই হচ্ছে মতুয়া এবং উদ্বাস্তু মানুষ, নমশূদ্র মানুষ এবং অন্যান্য OBC ক্যাটাগরির কিছু মানুষ হবেন। এবং এই সমস্ত লোকজনের বাস্তবত কোনো কাগজপত্র থাকার কথা নয়। কিন্তু আপনারা খবরের কাগজ পড়েও বুঝতে পারছেন নানাভাবে কিছু কাগজপত্র তারা তৈরি করেছেন। এইগুলো তো উদ্বাস্তুদের দোষ দিয়ে লাভ নেই। আসলে আইন কানুনগুলো পরবর্তীকালে এমন ভাবে করছে যেখানে তাদের এই সমস্ত নানান রকমের পথ অবলম্বন করা ছাড়া উপায় নেই। কারণ তারা একবার এসে পড়েছেন, ১০ বছর, ২০ বছর, ৩০ বছর এখানে আছেন। এখন নতুন নতুন আইন হচ্ছে, তখন কিছু বলেনি, তারা আছে, ভোটার তালিকায় নাম উঠেছে, আদারওয়াইজ সমস্ত নাগরিক অধিকার ভোগ করেন। এখন কাগজপত্র এবং আইন কানুনের কথা বলে তাদের যেভাবে বেনাগরিক করার, বাস্তবত ভোটার তালিকায় নাম না থাকলে এর পরের ধাপে NRC হবে, এবং ভোটার তালিকায় নাম না থাকলেও তারা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো ভোগ করেন, যেমন বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, বিভিন্ন প্রকল্পের যে সুবিধা, সরকারি প্রকল্প, এগুলো বন্ধ হবে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে তাদের সমস্যা হতে পারে, চাকরির ক্ষেত্রে সমস্যা হবে। এরকম ভাবে তারা সমস্যায় পড়বেন এবং আলটিমেটলি বেনাগরিক হওয়ার প্রথম ধাপই কিন্তু এটা, এবং তারা বেনাগরিক হয়ে যাবেন। একবার নাম বাদ পড়ে গেলে পরে নাম তুলতে গেলে আরো বেশি কড়া তদন্ত হবে, স্ক্রুটিনি হবে এবং সেগুলো তারা উতরে যেতে পারবেন না। ফলে নিশ্চিতভাবে, এবং যা হওয়ার কথা তাই হয়েছে, তারা অত্যন্ত উদ্বিগ্ন, তারা খুব ভীত সন্ত্রস্ত, এরকম একটা অবস্থা আমাদের এই সমস্ত এলাকার মধ্যে দিয়ে রয়েছে, উদ্বাস্তু এলাকার মধ্যে দিয়ে। এবং আমাদের সংগঠন সূত্রেও খবর, শুধু পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের বাইরেও যারা কতগুলো পকেট আছে, ধরুন নৈনিতালের আশেপাশে কয়েকটা জেলা,
হ্যাঁ, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের উত্তরাঞ্চল, সেখানে বেশ কিছু জেলা, সেখানে প্রচুর উদ্বাস্তু আছেন, তারাও সন্ত্রস্ত। আন্দামানে মানুষ সন্ত্রস্ত। দণ্ডকারণ্য এলাকা যেটা, সেটা তো উড়িষ্যার নবরঙ্গপুর, মালকানগিরি, তারপরে ছত্তিশগড়ের বস্তার, তারপরে ধরুন মহারাষ্ট্রের চন্দ্রপুরা, গড়চিরুলি, তারপরে আদিলাবাদ হচ্ছে অন্ধ্রের, এইসব এলাকা নিয়ে হচ্ছে দণ্ডকারণ্য। এই সব এলাকার মানুষও কিন্তু যারা এই স্টেটের বাইরে আরো কিছু কিছু এলাকায় তারা পেয়েছেন, বসতি পেয়েছেন, তারাও খুব দুশ্চিন্তায় আছেন। ব্রত ঠাকুরবাড়ির বড় সন্তান, এই মুহূর্তে বিজেপির বিধায়ক, তিনি বলছেন যে প্রায় যে 7.5 লাখ মানুষের নাম বাদ গেছে, তাদের অধিকাংশই মতুয়া, তাদের নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব কিছুই নেই, এবং তাদের কাছে এই 12টা ডকুমেন্টও নেই। তাহলে তাদের কি হবে? না, আমি সেই কথাই বলছি। সুব্রত ঠাকুর এটা বলছেন, ভালো কথা, কিন্তু তারও এই হিসেবে কোনো মাথা মুন্ড নেই। তারা নানান জায়গা থেকে যা শুনছেন তাই বলছেন। খুব কোনো তথ্যসূত্র কিছু আছে এরকম ব্যাপারটা না। তো আসলে এই লোকগুলো বুঝতে পারছেন যাদের কাগজ নেই, সে কথা আমি বললাম, যে যে কাগজের কথা এসআইআর এ বলেছে, 25-30 বছর যারা এসেছেন তাদের এই কাগজ থাকার কথা নয়। যেগুলো মানুষের কাছে আছে, যেগুলো প্রডিউস করবেন, সেগুলো প্র্যাকটিক্যালি তারা তৈরি করেছেন নানান পদ্ধতিতে, এবং আপনারা দেখতে পাচ্ছেন অন্যের নাম ব্যবহার করেছেন, অন্যের বাবার নামকে ব্যবহার করেছেন, এগুলো করেছেন। এবং সেইগুলো যাদের নিয়মের মধ্যে ধরতে পারবে না তারা উতরে যাবেন। হ্যাঁ, আর যারা ওই যে বয়সের ফারাক ইত্যাদি ইত্যাদি, তার মধ্যে আটকে যাবেন, তারা আটকে যাবেন, এবং এই আটকে যাওয়াটাই হচ্ছে স্বাভাবিক, উতরে যাওয়াটা হচ্ছে অস্বাভাবিক কিছু। আর কতটা উতরে যাবেন সেটা তো আলটিমেটলি ফাইনাল লিস্ট না বেরোলে বোঝা যাবে না। ধরুন হাকিমপুরে যদি হয়, আমি 2-3 বার গেছি, আর আমার বাড়িও তো মসলন্দপুরে, যারাই যাবেন মসলন্দপুর হয়ে যেতে হয়। ধরুন গড়পড়ে তার 30 থেকে 35 জন করে গেছে 30-35 দিন ধরে, কত লোক হতে পারে? আর এটা কিন্তু আপনার হরিদাসপুর বর্ডার থেকে, মানে পেট্রাপোল বর্ডার থেকে ধরুন সুন্দরবন এলাকার মধ্যে একটা বর্ডার দিয়েই এরা গেছে, যাচ্ছে, মানে এদের যেতে দিচ্ছে, ওরাও সেটা গ্রহণ করে নিচ্ছে। তো এই যে সব লোকজনগুলো এরা আসেন এখানে, ওই কিছু কাগজ কুড়ালি, কিছু এ বাড়ি সে বাড়ি গৃহ পরিচারিকার কাজ করেন, কিছু ওই বসিরহাট এলাকায় ইটভাটাগুলো আছে একটু কাজকর্ম করেন, তারা এখানে থাকতে চান না। ফলে তাদের ব্যাপারটা টার্গেট করে বিজেপি করেছে এটা নয়, আসলে এইটা বলেছে পোলারাইজেশনের জন্য, আর টার্গেট করেছে উদ্বাস্তুদের, এবং এই উদ্বাস্তুদের টার্গেট করেছে, এইটা তো আজকের ব্যাপার নয়, এটা অনেক পুরনো। আমরা যারা এই কাজটা করি তারা জানি, 1998 সালে লালকৃষ্ণ আদবানি তখন স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী, তিনি ঘোষণা করেছিলেন যে ভারতে যত মানুষ আছেন তাদের সবাইকে 2 ধরনের কার্ড দেবে, একটা লাল রঙের কার্ড আর একটা সবুজ রঙের কার্ড। যারা কাগজপত্র দিয়ে নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না তারা পাবেন লাল রঙের কার্ড। তাড়িয়ে দেবে বলেনি, 98 সাল থেকে বলছে আমরা তাড়িয়ে দেবো না, তাদের লাল রঙের কার্ড। আসলে সেটা এক ধরনের ওয়ার্ক পারমিট, যে কাজকর্ম করবেন, খাবেন দাবেন, নাগরিক অধিকার পাবেন না। নাগরিক অধিকার বলতে ভোটের অধিকার পাবেন না, পাসপোর্টের অধিকার পাবেন না। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে এটা ডিসেম্বর মাস, গত ডিসেম্বর মাসে, গত বছর 1 বছর হলো, গুয়াহাটি হাইকোর্ট কুদ্দুস আলী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া একটা মামলায় বলেছে এরকম যারা লোক আদারওয়াইজ ইন্ডিয়ান বলে তারা এখানে নানা সুযোগ সুবিধা ভোগ করতেন, এখন ট্রাইব্যুনাল বা বিভিন্ন ভাবে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে তারা ইন্ডিয়ান নয়, ফলে তাদের কি হবে? সেক্ষেত্রে গুয়াহাটি হাইকোর্ট বলেছে যে তারা এখানে ভোটার তালিকায় তাদের নাম উঠবে না, তারা এখানে পাসপোর্ট পাবে না। আর আসামের ক্ষেত্রে বলেছে যে ওই কিছু জমি জমা কেনার কিছু রেস্ট্রিকশন আসামের ক্ষেত্রে আছে, যেহেতু গুয়াহাটি হাইকোর্ট বলেছে এই জমি জমা কেনার ক্ষেত্রে ওই নিয়মের বাইরে তারা যেতে পারবে না, কিনতে পারবে না। কিন্তু আর যা অধিকার, ধরুন তারা এখানে যেহেতু থেকে যাবেন, ফলে কাজ করবেন, বাঁচতে গেলে কাজ করতে হবে, তাহলে কাজ যখন করবেন আয় হবে, তার জন্য তাদের প্যান কার্ড থাকবে, ইনকাম ট্যাক্স দিতে হবে, আয় করলে ইনকাম ট্যাক্স দিতে হবে, তাদের আধার কার্ড থাকতে পারে, কারণ বিদেশিদের আধার কার্ড রাখার অসুবিধা নেই, বলছে সেক্ষেত্রে একটা অন্য রঙের কার্ড দিতে পারে। ফলে এই যে অর্ডার গুলো দিচ্ছে, আলটিমেটলি ওই যে 98 সালের যে স্কিম,
সেই স্কিম দেখুন এখনই সে কার্যকরী করলো, এই আইন সঙ্গত করলো যে 2024 পর্যন্ত তারা থাকতে পারবেন, তাড়িয়ে দেব না। তাহলে ওই যে ক্রোনোলজি যদি বলেন অমিত শাহ 98 থেকে আজকে পর্যন্ত যেটা 98-তে ঘোষণা করেছিল থাকতে দেব, নাগরিক অধিকার দেব না, সেটি আজকে আইনসঙ্গত করলো। ফলে বিজেপির এই প্ল্যানটা বুঝতে হবে, এবং এটা সে করেছে আসলে উদ্বাস্তুদের জন্য। আর উদ্বাস্তু বলতে হিন্দু উদ্বাস্তুদের জন্য। অল্প কিছু বৌদ্ধ আছে, কিছু খ্রিস্টান আছে, সেটা আলাদা ব্যাপার, সামান্য সংখ্যক। মুসলমানও কিছু এরকম আসেন কাজকর্মের জন্য, ওগুলো এত বড় দেশের জন্য কয়েক হাজার মানুষ এটা কোনো হিসেবে আসে না। ফলে এইটা তাদের একটা পরিকল্পিত প্ল্যান, এবং তারা হিন্দু হিন্দু বললেও আপনারা জানেন যে বিজেপি আরএসএস এর হিন্দু মানে এই তফসিলিরা, তারা তাদের হিসেবে হিন্দুর মধ্যে পড়ে না। তফসিলি আজকের তফসিলি কারা? আজকের তফসিলি হচ্ছে আগেকার দিনের অস্পৃশ্যরা, আগেকার দিনের আনটাচেবল যারা, তারা তো কোনোদিন হিন্দু ফোল্ডের মধ্যে নেই। হিন্দু হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটে বর্ণকে নিয়ে। আনটাচেবলটা কিন্তু শূদ্র নয়, এটা এটা আপনাকে বুঝতে হবে। এরা হচ্ছে চতুর্থ বর্ণ নয়, এরা হচ্ছে পঞ্চম বর্ণ, আউটকাস্ট। এদের সেবাও উচ্চ বর্ণ নিতে পারে না। শূদ্রের সেবা নেবে, কিন্তু এদের সেবাও নিতে পারে না। জল স্পর্শ করে না, এদের স্পর্শ করে না, ফলে তাদের সেবা নেবে কি করে? ফলে এদের তারা হিন্দু ফোল্ডের মধ্যে ধরে না। এবং আপনারা হয়তো জানেন যে ব্রিটিশ আমলে যখন প্রথম এখানে জনগণনা শুরু হলো, কেউ বলে 1872, কিন্তু আসলে 1882 থেকে ঠিক মতো জনগণনা হয়। 1882 সালের জনগণনা যদি দেখেন, 1892 সালের জনগণনা দেখুন, তারপরে 1901 সালের জনগণনা দেখুন, 1911 সাল, 1921 সাল, এই সমস্ত জায়গায় জনগণনা আপনি দেখুন, সেন্সাস রিপোর্ট পেয়ে যাবেন। সেখানে বলছে হিন্দু এত, মুসলমান এত, খ্রিস্টান এত, জৈন এত, বুদ্ধিস্ট এত, আনটাচেবল এত। আনটাচেবলের সংখ্যা তাদের হিন্দুদের মধ্যে গণেনি। কেন গণেনি? গণেনি তার মানে উচ্চবর্ণের হিন্দুরা, তাদের আপত্তি ছিল। তারা বলতো এই আনটাচেবলদের হিন্দুদের মধ্যে যদি গণা হয়, তাহলে হিন্দুদের মান সম্মান চলে যায়, মর্যাদা হানি হয়। ফলে কোনোদিন মানেনি। পরবর্তীকালে এখানে রাজনৈতিক প্রয়োজনে মুসলমানদের সাথে যখন টানাটানি শুরু হলো, কারণ সংখ্যানুপাতে প্রতিনিধিত্বের প্রশ্ন ব্রিটিশ আমলে যখন হলো 1919 সাল, 1935 সালে ভারত শাসন আইন, তখন এই সংখ্যা বাড়াবার জন্য এদের হিন্দুদের মধ্যে ঢোকালো 1931 সাল থেকে।